আজকের আলোচনা অপশন ট্রেডিংয়ের মানে কয়েকটি মৌলিক কৌশল নিয়ে। আমরা অপশন কৌশলের সহজ পাঠ বইয়ের কিছু অংশ দেখছি। চেষ্টা করব যাতে এই কৌশলগুলোর মূল ব্যাপারটা কেন ব্যবহার হয় আর পার্থক্যগুলো সহজে বোঝা যায়। ঠিক, বেশ কিছু বহুল ব্যবহৃত কৌশল আছে, সেগুলোই দেখব। শুরু করা যাক তাদের দিয়ে যাদের হাতে অলরেডি শেয়ার আছে। আচ্ছা, ধরুন কারো পোর্টফোলিওতে কিছু শেয়ার আছে। তারা এই অপশন ব্যবহার করে কি সুবিধা পেতে পারেন? দেখুন, দুটো প্রধান উপায় আছে। প্রথমটা হলো কভার্ড কল। কভার্ড কল? হ্যাঁ, মানে নিজের কাছে যে শেয়ারটা আছে সেটার ভিত্তিতে কল অপশন বিক্রি করা আর কি। মানে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দামে শেয়ার কেনার অধিকারটা বিক্রি করে এখন কিছু প্রিমিয়াম নেওয়া আর কি। যেমন ধরুন কারো কাছে টিসিএস এর 100টা শেয়ার আছে, তিনি হয়তো 3500 স্ট্রাইক প্রাইসের কল অপশন বিক্রি করে একটা প্রিমিয়াম পেতে পারেন। ও আচ্ছা, এর সুবিধাটা কি? মানে ঝুঁকিও তো আছে নিশ্চয়ই। সুবিধা হলো যদি শেয়ারের দাম খুব বেশি না বাড়ে, ধরুন স্থিতিশীল থাকে, তাহলে এই অতিরিক্ত প্রিমিয়ামটা লাভ হিসেবে থেকে যায়। এটা আসলে একটা ইনকাম বাড়ানোর স্ট্র্যাটেজি। কিন্তু ঝুঁকিটা হলো যদি শেয়ারের দাম ওই স্ট্রাইক প্রাইসের মানে এখানে 3500 তার চেয়ে অনেক বেড়ে যায়, তাহলে আপনার লাভটা সীমিত হয়ে যাবে। কারণ শেয়ারগুলো ওই 3500 দামেই বিক্রি করতে হতে পারে। একদম। তাই এটা ফ্ল্যাট বা অল্প ঊর্ধ্বমুখী বাজারে বেশি কাজে দেয়। বোঝা গেল। আচ্ছা, আর দ্বিতীয় উপায়টা কি বললেন? সেটা হলো প্রোটেক্টিভ পুট। এটা অনেকটা মানে ইন্স্যুরেন্স কেনার মতো। ইন্স্যুরেন্স? হ্যাঁ, নিজের শেয়ারের দাম যদি পড়ে যায় সেই ঝুঁকিটা কমানোর জন্য পুট অপশন কেনা। পুট অপশন আপনাকে একটা নির্দিষ্ট দামের শেয়ার বিক্রি করার অধিকার দেয়। ধরুন ইনফোসিসের শেয়ার 1550 টাকায় কিনলেন। এখন যদি মনে হয় দাম পড়ে যেতে পারে, ভয় থাকে আর কি। হ্যাঁ, তখন হয়তো 1500 স্ট্রাইক প্রাইসের একটা পুট কিনে রাখলেন। দাম যদি 1500 নিচে নামে, লোকসানটা কিছুটা কমবে। ও আচ্ছা, মানে এটা পোর্টফোলিওকে একটা সুরক্ষা দিচ্ছে। ঠিক। কিন্তু এর জন্য তো প্রিমিয়ামটা খরচ করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, একদম। ওই প্রিমিয়ামটাই হলো ইন্স্যুরেন্সের খরচ। যদি শেয়ারের দাম বেড়ে যায়, তাহলে পুট অপশনের প্রিমিয়ামটা হয়তো লোকসান হবে। কিন্তু শেয়ারের লাভ থেকে সেটা পুষিয়েও যেতে পারে। হ্যাঁ, পুষিয়ে যেতে পারে। এটা নির্ভর করে কতটা সুরক্ষা দরকার সেটার ওপর। বেশ, এবার একটু তাদের কথা ভাবি যারা সরাসরি শেয়ার কেনেননি কিন্তু বাজারের মুভমেন্ট নিয়ে একটা ধারণা রাখেন, ধরুন বাড়বে বা কমবে। তাদের জন্য সবচেয়ে সহজ কৌশল হল লং কল আর লং পুট। যদি মনে হয় শেয়ার বা সূচকের দাম বাড়বে, তাহলে লং কল মানে কল অপশন কেনা। এতে কম প্রিমিয়াম দিয়ে বেশি লাভের একটা সম্ভাবনা থাকে। যেমন ধরুন নিফটি 22,650 স্ট্রাইকের কল হয়তো 162 টাকায় কিনলেন। দাম বাড়লে লাভ? হ্যাঁ, দাম বাড়লে লাভ, কিন্তু না বাড়লে বা কমলে ওই পুরো প্রিমিয়ামটাই লোকসান। আচ্ছা, আর দাম কমার দিকে যদি ধারণা থাকে, তখন লং পুট মানে পুট অপশন কেনা। যেমন ওই একই নিফটি 22,650 স্ট্রাইকের পুট হয়তো 150 টাকায় কিনলেন। দাম কমলে লাভ, আর বাড়লে বা এক জায়গায় থাকলে প্রিমিয়ামটা গেল। মানে দুটো ক্ষেত্রেই ঝুঁকি হলো পুরো প্রিমিয়ামটা হারানোর। ঠিক। কিন্তু লাভটা আনলিমিটেড হতে পারে থিওরিটিক্যালি। এটা অনেকটা ডিরেকশনাল বেট, মানে বাজি ধরার মতো আর কি। বুঝলাম। কিন্তু যদি এমন হয় যে মনে হচ্ছে বাজারে একটা বড়সড় মুভমেন্ট আসবে কিন্তু কোন দিকে যাবে সেটা নিশ্চিত নয়, যেমন ধরুন ভোটের রেজাল্ট বা বাজেটের আগে যেমন হয়। হ্যাঁ, এই অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য কৌশল আছে। লং স্ট্র্যাডল বা লং স্ট্র্যাঙ্গল। স্ট্র্যাডল আর স্ট্র্যাঙ্গল? লং স্ট্র্যাডলে একই স্ট্রাইক প্রাইসের একটা কল আর একটা পুট দুটোই একসাথে কেনা হয়। যেমন নিফটি 22,650-এর কলও কিনলেন, পুটও কিনলেন। বাজার যেদিকে যাক, যদি বড় মুভমেন্ট হয় লাভ হতে পারে। কিন্তু যদি বাজার শান্ত থাকে, তাহলে দুটো প্রিমিয়ামই লোকসান। বেশ খরচের ব্যাপার এটা। আচ্ছা, আর স্ট্র্যাডলটা কি? স্ট্র্যাডল থেকে আলাদা? লং স্ট্র্যাঙ্গেলে ভিন্ন ভিন্ন স্ট্রাইক প্রাইসের কল আর পুট কেনা হয়, সাধারণত আউট অফ দ্য মানি ওটিএম, মানে বর্তমান বাজার দর থেকে একটু দূরে। ধরুন 22,600-র পুট কিনলেন আর 22,700-র কল কিনলেন। ও, এতে খরচটা কম হয় নিশ্চয়ই। হ্যাঁ, স্ট্র্যাডলের চেয়ে কম খরচে হয়, কারণ ওটিএম অপশনের প্রিমিয়াম কম। কিন্তু লাভ করতে হলে বাজারকে স্ট্র্যাডলের থেকেও বেশি নড়াচড়া করতে হয়। দুটোই আসলে ভোলাটিলিটি বা অস্থিরতা থেকে লাভের কৌশল। সবশেষে এমন কিছু কৌশল আছে কি যা দিয়ে ঝুঁকি আর লাভ দুটোকে একটু সীমিত রাখা যায়?
হয়তো যখন কেউ বাজার নিয়ে খুব বেশি আশাবাদী বা নিরাশাবাদী নন। হ্যাঁ, অনেক কৌশল আছে। এগুলোকে স্প্রেড বা কম্বিনেশন স্ট্র্যাটেজি বলে, যেমন বুল কল স্প্রেড, বেয়ার পুট স্প্রেড, আবার আয়রন কন্ডোর, বাটারফ্লাই এগুলোও আছে। এগুলোর সুবিধা কি? এগুলোর মূল বৈশিষ্ট্য হল এরা ঝুঁকি আর লাভ দুটোকেই একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে ফেলে। আগে থেকেই জানা থাকে ম্যাক্সিমাম কতটা লাভ বা লোকসান হতে পারে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন বুল কল স্প্রেড। আচ্ছা, বুল কল স্প্রেড ব্যবহার হয় যখন মনে হচ্ছে দাম কিছুটা বাড়বে, কিন্তু খুব বেশি হয়তো না। এখানে একটা কম স্ট্রাইক প্রাইজের কল অপশন কেনা হয়, আর একই সাথে একটা বেশি স্ট্রাইক প্রাইজের কল অপশন বিক্রি করা হয়। যেমন নিফটির 22,600 কল কিনলেন আর 22,800 কল বিক্রি করে দিলেন। এতে নেট প্রিমিয়াম খরচটা কমে যায় শুধু কল কেনাচ্ছে, কিন্তু লাভটাও সীমিত হয়ে যায়। মানে 22,800 স্ট্রাইকের উপরে আর লাভ বাড়ে না। তাহলে এটা নিয়ন্ত্রিত ঝুঁকি আর নিয়ন্ত্রিত লাভের খেলা। একদম নিয়ন্ত্রিত কৌশল। আর আয়রন কন্ডর বা বাটারফ্লাই, এগুলো কি একই রকম? এগুলো আরও একটু জটিল, মানে 4টে আলাদা অপশন জড়িত থাকে। কল কেনা, কল বেচা, পুট কেনা, পুট বেচা। এগুলো মূলত ব্যবহার হয় যখন আশা করা হয় যে দাম একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকবে, মানে রেঞ্জ বাউন্ড মার্কেট। আচ্ছা। এগুলোর মাধ্যমে ট্রেডাররা একটা নির্দিষ্ট লাভ লোকসানের প্রোফাইল তৈরি করেন, যেখানে সর্বোচ্চ লাভ আর সর্বোচ্চ লোকসান দুটোই আগে থেকে ঠিক করা থাকে। তাহলে তো দেখা যাচ্ছে অপশন ট্রেডিংয়ে অনেক রকমের কৌশল আছে। মানে শেয়ার হোল্ডারদের আয় বাড়ানো বা ঝুঁকি কমানো থেকে শুরু করে বাজারের দিক নির্দেশনা বা অস্থিরতার উপর ভিত্তি করে ট্রেড নেওয়া, আবার রেঞ্জ বাউন্ড মার্কেটেও কাজ করার সুযোগ আছে। ঠিক তাই, অনেক বৈচিত্র্য। প্রত্যেকটা কৌশলেরই নিজস্ব সুবিধা অসুবিধা আছে। কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা নির্ভর করে ট্রেডারের বাজার নিয়ে ধারণা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর কি প্রত্যাশা করছেন তার ওপর। মানে এক সাইজ সব ফিট করেন আর কি। একদম না, কোনো একটা কৌশল সব পরিস্থিতির জন্য সেরা নয়। বেশ, আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। এই যে এতগুলো কৌশল নিয়ে আমরা কথা বললাম, এগুলো জানার পরেই কি সরাসরি ট্রেডিংয়ে ব্যবহার করা উচিত, নাকি প্রতিটা কৌশলের আরও গভীরে ঢোকা? মানে ধরুন এর পে অফ ডায়াগ্রাম, ঝুঁকি লাভের অনুপাত, কোন পরিস্থিতিতে কোনটা ভালো কাজ করে, এগুলো আরও ভালোভাবে বিশ্লেষণ করাটা বেশি জরুরি।